এগুলো হচ্ছে আমার সব সালামি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিশাত খুশবু হাজির হয়ে গেলাম বাবুই পাখির বাসা পর্ব 2। বাট আজকে বাসার তেমন কোনো ভিডিও না থাকলেও ভিডিওতে থাকছে আমি বাসার জন্য কিছু কেনাকাটা করেছি। সেই সাথে আমার বাবুই পাখির বাসায় প্রথম কোন অতিথি এসেছে সুইজারল্যান্ড থেকে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজ আমার চাচু আসছে, আমার বোন আসছে সুইজারল্যান্ড থেকে। সো আমি তাদেরকে এয়ারপোর্টে যাচ্ছি এখন পিক করতে। যদিও আমরা অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমায় যেতে পারবো, যেখানে বসবো ওখানেই ঘুমায় যেতে পারবো। বাট এই ঘুমের মধ্যেও, শত টায়ার্ডনেসের মধ্যেও আমরা দুইজনই খুব এক্সাইটেড যে আমার চাচু আসতেছে। হ্যাঁ, মাসুদের শালি আসতেছে। সো হি ইজ সো এক্সাইটেড। আমার চাচু এখনো রওনা করেনি সুইজারল্যান্ড থেকে, কারণ ওনাদের হচ্ছে 1 ঘন্টার ফ্লাইট। বাট আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। সো আমরা আগে বের হয়ে গিয়েছি। ইনশাল্লাহ আগামী 2 সপ্তাহ অনেক আনন্দে কাটবে, ভালো কাটবে। আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক অনেক ব্লগ আসছে। সো সেই ব্লগ দেখার অপেক্ষায় যদি আপনারা থাকতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। এই হচ্ছে হিথ্রো যাওয়ার পথ। ওয়েদারটা চমৎকার, ঝলমলে, বাইরে রোদ ছিল, তারপর দুধারের দৃশ্য অসম্ভব সুন্দর ছিল সব কিছু। আমরা যদিও একটু টায়ার্ড ছিলাম, বিকজ আগের দিন রাত 2টা-3টার সময় আমরা জাস্ট বাসা শিফট করেছি, নতুন বাসায় শিফট করেছি। ভোরবেলা উঠে আবার অনেক কিছু আনপ্যাক করতে হয়েছে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপর মনে হচ্ছিল যে বাসায় আমার চাচু আসছে, একজন গেস্ট আসছে আমাদের নতুন বাসায়, এটা ভেবেই আমাদের দুজনের খুব ভালো লাগছিল। আমাদের বাসা থেকে হিথ্রো যেতে প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ, বাট ডিপেন্ড করে ট্রাফিকের উপরে। বাট এমনিতে যদি ট্রাফিক না থাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় হিথ্রো এয়ারপোর্টে, আমাদের কারেন্ট বাসা থেকে আর কি, বর্তমান বাসা থেকে। যাই হোক, আমরা শুধু গাড়িতে বসে দুজনই কফি খুব মিস করছিলাম, দুধারে সার্ভিস খুঁজছিলাম, বাট আমাদের চোখে তেমন সার্ভিস পড়েনি। সো ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা এয়ারপোর্টে পৌঁছেই যে প্রথমে কাজটা করব সেটা হচ্ছে আমরা কফি খাবো। অবশেষে আমরা চলে এলাম হিথ্রো এয়ারপোর্টে। হিথ্রো এয়ারপোর্টে যাওয়ার সময় আর কি, যখন অ্যারাইভ্যালে পৌঁছি তখন 2টা ওয়ে থাকে, একটা হচ্ছে প্যাসেঞ্জার পিক আপ, আর একটা থাকে শর্ট স্টে। তো আমরা মোটামুটি প্রতিবারই একটা ভুল করি যে প্রথমেই আমরা পিক আপ লাইনে চলে যাই, যেটা সম্ভবত ট্যাক্সির জন্য, তারপর আবার ঘুরে শর্ট স্টেতে আসতে হয়, যেমন এখন এসেছি। সো আপনারা যারা হিথ্রো এয়ারপোর্টে আর কি ফার্স্ট টাইম যাবেন, যারা অলরেডি যান তারা তো অবশ্যই জানেন, বাট যারা ফার্স্ট টাইম যাবেন তারা ঢোকার সাথে সাথেই প্রথমেই রোড অ্যারোটা ফলো করবেন যে আসলে আপনার কি গাড়ি পার্ক করে কিছুক্ষণ রাখতে চাচ্ছেন নাকি ডাইরেক্ট যাত্রী তুলতে চাচ্ছেন। আমরা চলে এসেছি অ্যারাইভালে, টার্মিনাল 5-এ। মাস্কটা খুলে ছবি তুলে নেই, মাস্ক দেখুন তো কেউ নাই। আচ্ছা, আমি তো মাস্কটা খুলে নিয়েছি একটা ছবি তোলার জন্য, কারণ আমার আশেপাশে কেউ নেই। আর এই সুন্দর ড্রেসটা আমাকে গিফট করেছে কুকিজ কালেকশন থেকে লাকি আপু, খুকি ইজ মাই ফ্রেন্ড, সরি, লাকি আপু এবং খুকি। ড্রেসটা খুবই সুন্দর। এই হচ্ছে বর্তমান এয়ারপোর্টের অবস্থা, সব জায়গায় এরকম সাইন দেয়া। হ্যাঁ, না 2 মিটার না, 1 মিটার না কি, হ্যাঁ 1 মিটার ডিস্টেন্স। এই হচ্ছে বর্তমান হিথ্রো এয়ারপোর্টের অবস্থা। আমরা অ্যারাইভালে আছি, সবাই আসলে ফেস মাস্ক পরা, সবাই। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমার চাচুর জন্য ওয়েট করছি। আমার চাচুর এখনও হয়তো আসতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ কাকুর ফ্লাইট একটু ডিলে ছিল। আমরা এখন কফি শপ খুঁজছি, কারণ কফি খাওয়ার জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। মাসুদ, কেমন লাগতেছে তোমার মাস্ক পরে এইভাবে এয়ারপোর্টে ঘোরাঘুরি করতে? যায় না, অন্যরকম একটা এয়ারপোর্ট না? হ্যাঁ, অন্যরকম লাগতেছে, তাই না? অ্যারাইভাল কিন্তু সবসময় অনেক মজার, সবার মুখে হাসি থাকে মোটামুটি, কিন্তু ডিপার্চারে গেলে দেখা যায় মানুষজন অনেক কান্নাকাটি করে, একটা হসপিটাল ফিল হয় আমার কেন জানো। এয়ারপোর্ট ইজ নট এ গুড প্লেস ফর মি, কারণ কেন যেন আমার এয়ারপোর্টে গেলেই মনে হয় কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে, নয়তো কেউ কারো কাছে আসছে কোনো কিছু একটা ছেড়ে, এরকম একটা ফিল হয়। হসপিটালে গেলে যেমন আমার ভালো ফিল হয় না, এয়ারপোর্টেও কেন যেন আমার ভালো ফিল হয় না। আপনাদেরও কি এরকম হয়? তাহলে তোমার কেমন হয়? আর টু বি অনেস্ট, আমি হিথ্রো এয়ারপোর্টে আসলে আমার মনে হয় আমি কখন বাংলাদেশে যাব, কেমন জানি বাংলাদেশের জন্য
মনটা মনে হয় বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের বর্ডার মনে হয় আমি এয়ারপোর্টটা পার হলে মনে হয় বাংলাদেশ চলে যাবো। তাই হিথ্রো আসলে আমার বেশি খারাপ লাগে, খুবই টাচি লাগে, কেন জানি না। আগে যখন আমার ছোটো চাচু সুইজারল্যান্ডে থাকতো, যখন বাংলাদেশে যেত, আমরা যখন তাকে পিক করতে যেতাম এয়ারপোর্ট থেকে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, তখন আমার কাছে মনে হতো এয়ারপোর্ট অনেক মজার একটা জায়গা। কিন্তু যখন থেকে আমি দেশের বাইরে থাকি, তখন থেকে আমার মনে হয় এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের জায়গা। আর ফেস মাস্ক পরে আমার চশমা বারবার খোলা হয়ে যাচ্ছে এবং আমি কথা বলতে কারণ যেন খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি কাকুকে দেখতে পাইছি, ওই যে আমি হাঁটা দেখি চিনতে পারছি। এই কাকু, ওই যে অপসরি, ওরে বাপরে। সো ফাইনালি কাকুকে অপসরীকে পিক করে আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। একটা দুঃখের কথা বলি, আমাদের আসলে এয়ারপোর্টে কফি খাওয়া হয় নাই, বিকজ আমরা কফি শপ খুঁজেও পাচ্ছিলাম না কাছাকাছি, আর আমার চাচুও ল্যান্ড করে ফেলেছে। সো আমরা আসলে কফি খেতে পারিনি, বাসায় গিয়েই কফি খেতে হয়েছে। এই যে আমার হাতে যে পাউন্ডসগুলো দেখছেন, এগুলো হচ্ছে ঈদের সালামি। আমার চাচু যেহেতু ঈদের পরে এসেছে, আমার চাচুর কাছ থেকে আমি ঈদের সালামি নিয়েছি ঈদের 2 দিন পরে। আমি তো মহা খুশি। আমরা এখন বাসা থেকে বের হচ্ছি, ফার্নিচার কিনতে যাচ্ছি, যেহেতু আমার বাসায় ফার্নিচার নেই এখনো। হচ্ছে আমার ছোট কাকু, আমার ছোট্ট কাকু আসছে গতকালকে, এসে মুসিবতে পড়ে গেছে, এসে বাসায় উদ্বাস্তু অবস্থা। কাকু তোমার কেমন লাগতেছে লন্ডনে এসে? এটা আমরা যারা বিদেশে থাকি, ইউরোপে থাকি, বিশেষ করে আমাদের এটা কোনো বিষয় না। ভাষা চেঞ্জ পরিস্থিতি এটা নর্মাল বিষয়, এটা কোনো আপসেট হওয়ার কিছু নেই, তাই না? এটা আমাদের জীবন সঙ্গী। হ্যাঁ বাবা, এই যে আমার বোন অপসরি, তোমার কেমন লাগে লন্ডন? ভালো। ডু লাইক লন্ডন? এই জন্য বারবার আসি। এই জন্য তুমি বারবার আসো আমাকে দেখতে? তুমি বড় হলে একা একা চলে আসবে আমাকে দেখতে? ওকে। আমরা আমাদের নতুন বাসার জন্য কিছু ফার্নিচার কিনতে এসেছি। আমরা অলরেডি কয়েকটা দোকানে গিয়েছি, বাট কেউ এই সপ্তাহের মধ্যে ডেলিভার করতে পারছে না, অ্যাসেম্বলও করতে পারছে না। কিছু কিছু জায়গায় পছন্দ হয়নি। সব কিছু মিলিয়ে আমরা এখনও ফার্নিচার কনফার্ম করতে পারিনি। বাই দিস টাইম এখানে দুপুর হয়ে গিয়েছে এবং আমাদের অপশন ইজ ভেরি হাংরি। আমরা যে ফার্নিচারের দোকানে লাস্ট এসেছিলাম তার পাশে এখন একটা কেবাবিশ, এটা হালাল একটা দোকান। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, আমরা এখন খাওয়া দাওয়া করব। এখন আমরা অর্ডার দিইনি, মাসুদ গাড়ি পার্ক করতে গিয়েছে। মাসুদ গাড়ি পার্ক করে আসলে আমরা একসাথে সবার খাবারের অর্ডার দিই। অপশনের খাবার ইজ হেয়ার অলরেডি। অপশন ডোনার খাবে, আমাদের খাবার এখন আমরা অর্ডার করিনি। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, এই হচ্ছে মাসুদের খাবার। আমার বিরিয়ানি অলমোস্ট ডান, কাকুর বিরিয়ানি অলমোস্ট ডান, অপশনের খাবার অলমোস্ট ডান। অপশন ফিনিশ করো, তুমি তো ফার্স্ট হয়ে যাচ্ছ। আমাদের লাচ্ছি আসছে, আমরা লাচ্ছির জন্য অর্ডার করেছি। এখন অফিস ছুটি হয়েছে, রাস্তায় অনেক ট্রাফিক ছিল। আমি আর অপশনই মোটামুটি একটা ছোটোখাটো ন্যাপ দিয়ে উঠেছি। অবশ্য আমরা চাওলা থেকে চা খেয়ে তারপর রওনা করেছিলাম। আমরা আইকিয়াতে এসে পৌঁছেছি এখন। ওই যে এখন আমাদের ফেস মাস্ক পরতে হবে, তারপর আইকিয়াতে যেতে হবে। ঘুম হয়েছে তোমার? কেমন ঘুম হয়েছে? ভালো না, ভালো হয়নি? সারাক্ষণ জাগনা ছিলাম। তুমি এখানকার হ্যান্ড স্যানিটাইজার কেন ব্যবহার করছো? কেন বলো? বলো। কেন বলো না, কেন তুমি কেন? না আমি বলবো না, তুমি বলো। কেন এখানকার স্যানিটাইজার কি সমস্যা যে ব্যবহার করছি? কেন তোমার কেন মনে প্রশ্ন আসে? এখানে কোয়ালিটি তো ভালো না, হাত রাফ হয়ে যায়। কেন এইসব এর কোয়ালিটি যত খারাপ হবে, মানে যত খার জাতীয় জিনিস বেশি থাকবে তত ভালো ওই জীবনে। তোমার নাক বের হয়ে আসে না? অসুবিধা নেই, আমি শ্বাস নিচ্ছি, আমার নাকে ওটা দিয়েছি, আমার নাক থেকে যেতে পারবে না জীবনটা। নিশ্চিন্ত থাকো মামনি। আমরা আইকিয়াতে চলে আসছি। তুমি মনে করো লাক্স সাবান আছে, ওই যে আমাদের কাপড় ধোয়া সাবান আছে না, ওটাই মনে করো আর বেশি কাজ করে। তুমি এখানে স্টাইল করবার কিছু নেই। এটা হলো জীবাণুমুক্ত থাকতে হলে যত খারের ভিতর যাবে, যত সোডা জাতীয় জিনিস দিয়ে হাত দিলে তত আরও ভালো। আমার এই দামিও সাবান দিয়ে কাজ হবে না, বরঞ্চ এগুলো দিয়ে কাজ হবে। বুঝতে পেরেছি? আমরা আইকিয়াতে চলে এসেছি, আজকে মোটামুটি টাইম নিয়ে এসেছি। তো আমরা আশা করতেছি যে আমরা ভালো ঘুরে টুরে তারপর কেনাকাটা করতে পারবো। এটা কি
আমি এখান থেকে মেইনলি আমার বিউটি রুমের জন্য কিছু জিনিসপত্র কিনবো আর কিছু কিচেন স্টাফ কিনবো। আমরা আলমারি অলরেডি অর্ডার দিয়েছি অন্য একটা দোকানে, ফার্নিচারের দোকানে। ওইটা হোপফুলি বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যে আমাদের বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আইকিয়াতে গেলে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে সব কিছু কিনে ফেলি। আর ওদের যেই ডেকোর করার যে সিস্টেমটা, যে আপনি সকল কিছু আপনার বাজেটের মধ্যে কিনতে পারবেন, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। ফর এক্সাম্পল, আপনার যদি 1000 পাউন্ডও বাজেট থাকে আপনার বাসা ডেকোর করার জন্য, সেটাও কিন্তু আপনি আইকিয়াতে গেলে করতে পারবেন। আমরা চলে এসেছি এখন আইকিয়ার বেসমেন্টে, ওয়্যার হাউসে। আইকিয়ার ওপর তালাগুলোতে দেখা যায় যে ডাইনিং রুম, সিটিং রুম, কিচেন সব কিছু সাজানো থাকে, সুন্দর করে অর্গানাইজ করা থাকে। সো আপনারা যেই ফার্নিচারটা পছন্দ করবেন ওই ফার্নিচারটার কোড নিয়ে আসলে এই ওয়্যার হাউস থেকে খুঁজে আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন। কিন্তু প্রবলেম হচ্ছে আইকিয়ার প্রোডাক্টগুলো অ্যাসেম্বল করা থাকে না। আইদার আপনাকে বাসায় নিয়ে নিজেকে অ্যাসেম্বল করতে হবে অথবা আইকিয়ার সাথে বুক করতে হবে যে তারা একজন পার্সন পাঠাবে বাসায়, তারা গিয়ে আপনার ডেট অনুযায়ী অ্যাসেম্বল করে আসবে আপনার ফার্নিচার। সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা এক্সট্রা চার্জও নেয়। আমি এখানে এখন বসে আছি মাসুদের জন্য। মাসুদ খুঁজে বের করার চেষ্টা করছে আমরা যেই ফার্নিচারগুলো নিব। মেইনলি আমি সেদিন হয়তো একটা চেস্ট অফ ড্রয়ার নিচ্ছিলাম, মাসুদ ওটা নেওয়ার জন্য একটা ট্রলি খুঁজছিল এবং আমি বসে ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ এবং আমরা চেক আউটের জন্য ওয়েট করছিলাম, পে করার জন্য কিউতে দাঁড়িয়েছিলাম। এখানে আমি কিছু বেসিক জিনিস নিয়েছি, যেমন কিচেনের জন্য কিছু বিন, বাসার বিন, তারপর কিছু ডেকোরেটিভ ফ্লাওয়ার্স, তারপর এই জাস্ট টুকটাক বেসিক জিনিস, কিছু অর্গানাইজার্স ফর চেস্ট অফ ড্রয়ার্স অ্যান্ড আলমারিজ। আমার বাবুই পাখির বাসার কেনাকাটা এখনও শেষ হয়নি, বাট ওই দিনের জন্য কেনাকাটা শেষ হয়েছে। আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভ্লগ আপলোড করব, সুন্দর সুন্দর কিছু ভ্লগ আপলোড করার চেষ্টা করব। আশা করছি আপনারা পাশে থাকবেন যেমনটি সবসময় ছিলেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।